রোনাল্ড রিড নামের একজন মানুষের কথা ধরুন। সারা জীবন শুধু গ্যাস স্টেশনে ফ্লোর ঝাড়ু দিয়েছেন আর গাড়ির তেল পাল্টেছেন। কোনো প্রথাগত ফাইন্যান্সিয়াল ডিগ্রি নেই। হুম একদম সাধারণ একজন মানুষ। হ্যাঁ, একদম। কিন্তু মারা যাওয়ার পর দেখা গেল তিনি কয়েক মিলিয়ন ডলারের সম্পত্তি রেখে গেছেন। আর অন্যদিকে প্রিন্সটন স্কুল অফ ইঞ্জিনিয়ারিং থেকে ফাইন্যান্সিয়াল ইঞ্জিনিয়ারিং করা সব এক্সপার্টরা, মানে যারা জটিল সব গাণিতিক মডেল বানায়, তারা একই সময়ে দেউলিয়া হয়ে গেছে। আজকের এই গভীর বিশ্লেষণে আমরা মর্গ্যান হাউজেলের সোর্স মেটেরিয়াল ঘেটে এই অদ্ভুত বৈপরীত্যটাই বোঝার চেষ্টা করব। আর এটা বোঝাটা খুব জরুরি, কারণ এই ঘটনাটা আমাদের প্রচলিত একটা ধারণাকে পুরোপুরি ভেঙে দেয়। আমরা সাধারণত ভাবি ফাইন্যান্স বা অর্থনীতি মানেই হলো অঙ্ক, 2 আর 2 4। রাইট, মানে ব্যালেন্স শিট, ফর্মুলা, এসব আর কি। হ্যাঁ, মানুষের ধারণা থাকে যে কারোর হাড় ভাঙলে যেমন এক্স-রে রিপোর্টে পরিষ্কার ফাটল দেখা যায়, অর্থনীতির হিসাবটাও তেমনই নিখুঁত হওয়া উচিত। কিন্তু প্রিন্সটনের ওই এক্সপার্টদের দেউলিয়া হওয়ার ঘটনা প্রমাণ করে যে টাকাকে পদার্থবিজ্ঞানের মতো কোনো বিজ্ঞান ভাবাটাই আসলে সবচেয়ে বড় ভুল, তাই না? একদম ঠিক। সোর্স ম্যাটেরিয়াল খুব পরিষ্কারভাবে দেখাচ্ছে যে টাকা জমানো বা বড়লোক হওয়ার সাথে অ্যালগরিদমের সম্পর্ক খুব কম। পুরোটাই আসলে মানুষের মনস্তত্ত্ব, মানুষের ভয়, লোভ আর ছোটবেলার অভিজ্ঞতা। এই যে ছোটবেলার অভিজ্ঞতার ব্যাপারটা সোর্সে খুব চমৎকারভাবে বলা হয়েছে। কেউ পাগল নয় বা নো ওয়ানস ক্রেজি কনসেপ্ট দিয়ে। মানে অনেক সময় আমরা অন্যদের টাকা খরচের ধরন দেখে ভাবি, আরে লোকটা কি পাগল? হ্যাঁ, আমরা জাজ করি খুব সহজে। রাইট। কিন্তু সোর্স বলছে কেউ আসলে পাগল নয়। প্রতিটি প্রজন্মের মানুষের আর্থিক সিদ্ধান্ত তাদের নিজস্ব পারিপার্শ্বিক অবস্থা দিয়ে প্রভাবিত হয়। মানে আমাদের মস্তিষ্ক তার চারপাশের পরিবেশ থেকে পাওয়া ডেটা দিয়ে ঝুঁকি পরিমাপ করতে শেখে। ধরুন এমন একজন মানুষের কথা, যিনি তার যৌবনের শুরুতে চরম মূল্যস্ফীতি বা ইনফ্লেশন দেখেছেন। চোখের সামনে টাকার মান কমে যেতে দেখেছেন। ঠিক। তো তার মস্তিষ্ক কি শিখবে? সে শিখবে যে টাকা জমিয়ে রাখা মানেই লস, কারণ কাল ওই টাকার দাম কমে যাবে। ও আচ্ছা। আর অন্যদিকে যে একটা খুব স্টেবল ইকোনমিতে বড় হয়েছে, সে ভাববে সঞ্চয় করাটাই সবচেয়ে নিরাপদ। হ্যাঁ, এখন এই দুই ভিন্ন প্রেক্ষাপট থেকে আসা মানুষ যখন শেয়ার বাজারে যাবে, তারা তো তাদের ওই অতীতের লেন্স দিয়েই দুনিয়াটাকে দেখবে। বাইরে থেকে হয়তো একজনের সিদ্ধান্ত অযৌক্তিক মনে হবে, কিন্তু তার নিজের অভিজ্ঞতার জায়গায় সে পাগল নয়। বুঝতে পারছি। আর এই মানিয়ে নেওয়ার চেষ্টার মধ্যেই কিন্তু চলে আসে দুটো খুব ইন্টারেস্টিং বিষয়, ভাগ্য এবং ঝুঁকি। আমরা তো ভাবি শুধু কঠোর পরিশ্রম করলেই সফল হওয়া যায়। আমাদের সমাজে এই মিথটা খুব শক্তভাবে গেঁথে আছে। রাইট। কিন্তু সোর্স মেটেরিয়ালে বিল গেটস আর লেকসাইড স্কুলের যে উদাহরণটা আছে, সেটা তো পুরো বিশ্বাসটাই নাড়িয়ে দেয়। মানে ১৯৬৮ সালের দিকে লেকসাইড স্কুল ছিল পুরো আমেরিকার খুব অল্প কয়েকটা স্কুলের একটা, যেখানে একটা কম্পিউটার ছিল। আর বিল গেটসের ওই স্কুলে পড়ার সুযোগ পাওয়াটা ছিল এমন এক ভাগ্য, যা হয়তো লাখে একজনের হয়। সোর্সে একটা কথা আছে না, হ্যাঁ, নাথিং ইজ অ্যাজ গুড অর অ্যাজ ব্যাড অ্যাজ ইট সিমস। মানে কোনো কিছুই যতটা ভালো বা খারাপ মনে হয় ততটা নয়। লেকসাইড স্কুলের ওই একটা কম্পিউটার কিভাবে পুরো দুনিয়ার ইতিহাস বদলে দিল? কারণ ওই সময় আমেরিকায় মিলিয়ন মিলিয়ন হাই স্কুল শিক্ষার্থী ছিল। তার মধ্যে হয়তো মাত্র কয়েকশো জন লেকসাইড স্কুলে পড়ত। আর তাদের মধ্যে বিল গেটস আর পল অ্যালেন ওই কম্পিউটারের পেছনে ঘণ্টার পর ঘণ্টা সময় দিয়েছিলেন। তো এখানে ভাগ্য আর ঝুঁকি আসলে কিভাবে কাজ করছে? ধরুন, ভাগ্য এবং ঝুঁকি হল একই মুদ্রার এপিঠোপিঠ। যখন কোনো বড় সাফল্য আসে, মানুষ পুরো ক্রেডিট নিজের পরিশ্রমকে দেয়। কিন্তু লেকসাইডের ঘটনা প্রমাণ করে যে সঠিক সময়ে সঠিক জায়গায় থাকাটা বিশাল একটা ব্যাপার। আর মুদ্রার উল্টো দিকটা হলো ঝুঁকি, তাই তো? হ্যাঁ, হয়তো একই পরিমাণ পরিশ্রম করা অন্য একজন মানুষ শুধু ভুল সময়ে বা ভুল দেশে জন্ম নেওয়ার কারণে তার সব অর্জন হারাতে পারে। আচ্ছা, এখানে আমার একটা প্রশ্ন আছে। মানে যদি সবকিছুতেই ভাগ্যের এত প্রভাব থাকে, তাহলে কি জীবনে আর্থিক পরিকল্পনা করাটাই সময় নষ্ট? না, ব্যাপারটা ঠিক সেরকম নয়। মানে একটা উপমা দিয়ে যদি বলি, ধরুন ভাগ্য বা ঝুঁকি হলো আবহাওয়ার মতো। আমরা তো বৃষ্টি বা ঝড় নিয়ন্ত্রণ করতে পারি না। একদমই না। কিন্তু আমরা চাইলেই তো একটা শক্ত ছাদের বাড়ি বানাতে পারি, তাই না? রাইট। যাতে অন্তত ঝড় এলে পুরোপুরি ভেসে যেতে না হয়। এই আর্থিক পরিকল্পনা কি তাহলে সেই ছাদ বানানোর কাজটাই করছে না? একদমই আকরাম, দারুণ একটা উপমা দিয়েছেন।
এই শক্ত ছাদের কনসেপ্টটাই অর্থনীতিতে মার্জিন অফ সেফটি বা নিরাপত্তার ব্যবধান হিসেবে পরিচিত। আচ্ছা। ঝড় থামানো যাবে না, কিন্তু আপনি আপনার ঝুঁকিগুলোকে এমনভাবে সাজাতে পারেন যেন খারাপ সময় এলেও পুরোপুরি ধ্বংস না হয়ে যান। যখন আমরা মানি যে ভাগ্য আর ঝুঁকি সমান্তরালভাবে কাজ করে, তখন আমাদের মধ্যে একটা বিনয় তৈরি হয়। আর সেখান থেকেই আমরা একটা ব্যাকআপ প্ল্যান বা মার্জিন অফ সেফটি রাখি, রাইট? ঠিক, যেন ভুল হলেও টিকে থাকার সুযোগ থাকে। ভাগ্যের জোরে টাকা হয়তো চলে এলো, কিন্তু সেই টাকা ধরে রাখাটা যে সম্পূর্ণ আলাদা একটা যুদ্ধ, সেটা জেএস লিভারমোরের গল্প থেকে খুব পরিষ্কার বোঝা যায়। ওহ, লিভারমোরের গল্পটা সত্যিই চমকে দেওয়ার মতো। হ্যাঁ, মানে উনি ১৯২৯ সালের ওই বিখ্যাত স্টক মার্কেট ক্র্যাশের সময় প্রচুর টাকা আয় করেছিলেন। যখন আমেরিকান অর্থনীতি ধসে পড়ছে, মানুষ আত্মহত্যা করছে, তখন উনি মার্কেট শর্ট করে বিলিয়ন বিলিয়ন ডলার কামিয়েছিলেন। কিন্তু অবাক করার বিষয় হল, মাত্র কয়েক বছর পর তিনি তার সবকিছু হারিয়ে পুরোপুরি দেউলিয়া হয়ে যান। তাই নাকি? মানে এত টাকা কামানোর পরও সব হারিয়ে ফেললেন? হ্যাঁ, কারণ টাকা উপার্জন করা আর টাকা ধরে রাখার মেকানিজম এক নয়। লিভারমোরের পতন হয়েছিল তার অতিরিক্ত আত্মবিশ্বাসের কারণে। ওই যে মানুষের মস্তিষ্কের ডোপামিন লুপ। একদম। টাকা আয় করার জন্য অপটিমিজম বা আশাবাদ লাগে, ঝুঁকি নেওয়ার সাহস লাগে। ১৯২৯ সালে সবাই যখন পালাচ্ছিল, লিভারমোর সেই সাহসটা দেখিয়েছিলেন। কিন্তু টাকা ধরে রাখার জন্য তো উল্টো মানসিকতা লাগে, তাই না? রাইট, সেখানে প্রয়োজন নিজের সীমাবদ্ধতা বোঝা আর এই ভয়টা মনের মধ্যে রাখা যে আমি যা অর্জন করেছি তা যে কোনো সময় হারিয়ে যেতে পারে। লিভারমোর যখন অসাধারণ এক পরিস্থিতিতে জিতলেন, তার মস্তিষ্ক তাকে বোঝালো যে সে অপরাজেয়। একটা গড কমপ্লেক্স তৈরি হয়ে গেল। হ্যাঁ, নিজেকে ঈশ্বর তুল্য ভাবতে শুরু করলেন, আর এরপরেই এমন সব অবাস্তব ঝুঁকি নিলেন যা তাকে ধ্বংস করে দিল। এটাকে যদি একটা ফুটবল খেলার সাথে তুলনা করি, ধরুন টাকা আয় করা হলো দুর্দান্ত অ্যাটাক করে গোল করার মতো। সেখানে ড্রিবলিং আছে, ঝুঁকি আছে, গ্যালারির উন্মাদনা আছে। খুব এক্সাইটিং একটা ব্যাপার। হ্যাঁ, কিন্তু টাকা ধরে রাখাটা হলো একজন ডিফেন্ডার বা গোলকিপার হওয়ার মতো। সেখানে কোনো গ্ল্যামার নেই। হ্যাঁ, কেবল ক্রমাগত টিকে থাকার একঘেয়ে লড়াই। একটা ছোট ভুল বা ওভার কনফিডেন্স পুরো ম্যাচের রেজাল্ট পাল্টে দিতে পারে। ঠিক। আর সোর্সের গোল্ডম্যান কোম্পানিগুলোর প্রসঙ্গের মাধ্যমে মানুষের এই কখনোই যথেষ্ট নয় বা নেভার এনাফ মানসিকতার কথা বলা হয়েছে। মানুষের লোভ কেন থামতে চায় না? এর কারণটা বিবর্তনের সাথে যুক্ত। মানে, প্রাচীনকালে যে মানুষটি বেশি খাবার জোগাড় করতে পারত, তার টিকে থাকার চান্স বেশি ছিল। এই আরও চাই প্রবৃত্তি আমাদের জিনের মধ্যে গেঁথে আছে। আচ্ছা, মানে এটা একটা সার্ভাইভাল ইনস্টিংক্ট। হ্যাঁ, আধুনিক দুনিয়ায় এটাই নেভার এনাফ মানসিকতা। যখন কারো যথেষ্ট বলে কোনো লিমিট থাকে না, তখন সে তার ইতিমধ্যে থাকা সম্পদকে বাজি রাখে এমন কিছুর জন্য যা তার আদৌ প্রয়োজন নেই। ওই যে ওয়াল স্ট্রিটের বড় বড় এক্সপার্টরা ইনসাইডার ট্রেডিং করে জেলে যায়। ঠিক তাই, তারা মূলত নিজেদের লোভের কাছে হেরে যায়। আর এই যথেষ্ট না হওয়ার কারণ খুঁজতে গিয়ে সোর্স এক চমকপ্রদ কনসেপ্টের কথা বলে, ম্যান ইন দ্য কার প্যারাডক্স। এর আমার খুব প্রিয় একটা অংশ। হ্যাঁ, মানে সোর্সে বলছে যখন রাস্তা দিয়ে কেউ খুব দামি একটা ফেরারি চালিয়ে যায়, তখন রাস্তার সাধারণ মানুষ ওই গাড়ির চালককে দেখে মোটেও সম্মান করে না। একদম না, তারা ওই দামি গাড়িটার দিকে তাকিয়ে থাকে। রাইট। আর নিজেদেরকে ওই গাড়ির ড্রাইভিং সিটে কল্পনা করে। মানে সম্পদ দেখিয়ে আসলে সম্মান পাওয়া যায় না। এটা মানুষের মনস্তত্ত্বের একটা বিশাল ব্লাইন্ড স্পট। আমরা সহজাতভাবেই ভাবি যে প্রচুর টাকা দেখালে সমাজ আমাদের সম্মান করবে। কিন্তু সমাজ তো সম্পদটাকে দেখছে, সম্পদের মালিককে নয়। হ্যাঁ, আপনি যে সম্মান পাওয়ার জন্যে এত টাকা খরচ করে গাড়ি বা ঘোড়ে কিনছেন, সেই উদ্দেশ্যটা তো কখনোই পূরণ হচ্ছে না। এই প্যারাডক্সটা শোনার পর খুব গভীর একটা প্রশ্ন মাথায় আসে। যদি দামি জিনিস কিনে সম্মান নাই পাওয়া যায়, তাহলে কি আমরা কষ্ট করে আয় করা টাকা দিয়ে জীবনে কিছুই উপভোগ করব না? এটা খুব স্বাভাবিক একটা প্রশ্ন। ধরুন আমি একটা নির্জন দ্বীপে আটকে আছে, আর আমার হাতে দুনিয়ার সবচেয়ে দামি একটা ঘড়ি। সেখানে তো আমাকে দেখার বা প্রশংসা করার কেউ নেই। তাহলে ওই ঘড়ির আসল ভ্যালুটা কোথায়? ওই নির্জন দ্বীপে ঘড়িটার আসলেই কোনো ভ্যালু নেই, কারণ দেখানোর কেউ নেই। আর এই উপমাটাই আমাদের সোর্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধারণার দিকে নিয়ে যায়, প্রকৃত স্বাধীনতা বা ফ্রিডম। আচ্ছা। কেনাকাটার বড় একটা অংশই আমরা করি অন্যকে দেখানোর জন্য। সোর্স খুব সুন্দর করে ধনী আর সম্পদশালী বা ওয়েলথি হওয়ার মধ্যে পার্থক্য করেছে।
পার্থক্যটা কেমন? বর্তমান আয় দিয়ে দামি দাড়িখানা মানে আপনি ধনী, কিন্তু প্রকৃত সম্পদ বা ওয়েলথ হল সেই টাকা যা আপনি এখনও খরচ করেননি। এই অদৃশ্য জমানো টাকাই মানুষকে আসল স্বাধীনতা দেয়। ওহ, বুঝতে পারছি। মানে এটা আমাকে ডিসিশন নেওয়ার অপশন দিচ্ছে। একদম। আপনি কবে কাজ করবেন, কোথায় কাজ করবেন, কার সাথে কাজ করবেন, এই স্বাধীনতাটাই হলো আসল সম্পদ। তার মানে আসল সম্পদ হল সম্পূর্ণ অদৃশ্য, যে গাড়িটা কেনা হয়নি, যে ছুটিটা কাটানো হয়নি। কিন্তু এই স্বাধীনতা পাওয়ার রাস্তাটা তো খুব একটা সহজ নয়। একদমই না। সোর্স বলছে এই পথে হাঁটতে গেলে একটা মূল্য দিতে হয়, যা কোনো বিলবোর্ডে লেখা থাকে না। নাথিং ইজ ফ্রি বা কোনো কিছুই মাগনা নয়। দোকানে গেলে যেমন জিনিসের গায়ে দাম লেখা থাকে, আর্থিক বাজারে বা স্বাধীনতা অর্জনের জন্য যে দাম দিতে হয় তা হল মনস্তাত্ত্বিক। যেমন অস্থিরতা, ভয় এবং অনিশ্চয়তা। সোর্সে গ্রেট ডিপ্রেশন বা ফেডারেল রিজার্ভ ব্যাংকের কথা বলা হয়েছে। যখন মার্কেট 20-30% পড়ে যায়, তখন আমাদের মস্তিষ্ক সেই পতনকে একটা জরিমানা বা ফাইন হিসেবে নেয়। মানে মনে হয় আমি কোনো ট্রাফিক আইন ভেঙেছি আর আমাকে ফাইন দিতে হচ্ছে। হ্যাঁ, মস্তিষ্ক ভাবে সে ভুল করেছে, কিন্তু সোর্স বলছে এটাকে ফাইন হিসেবে না দেখে ফি বা প্রবেশমূল্য হিসেবে দেখা উচিত। ও আচ্ছা, মানে ভবিষ্যতে স্বাধীনতার ট্রেনে ওঠার টিকিট। ঠিক বলেছেন, এটা দীর্ঘমেয়াদী সফলতার প্রবেশ মূল্য। এই প্রবেশ মূল্য দেওয়ার ব্যাপারটি থেকে আরেকটা অদ্ভুত বিষয়ে আসা যায়, নিরাশাবাদ বনাম আশাবাদ। দৈনন্দিন জীবনে আমরা দেখি যে যখন কেউ টিভিতে এসে মার্কেট ধসে পড়ার ভবিষ্যৎবাণী করে, তখন তাকে খুব জ্ঞানী মনে হয়। মনে হয় লোকটা খুব বাস্তববাদী। হ্যাঁ, কিন্তু কেউ যদি এসে বলে যে চিন্তার কিছু নেই, সব ঠিক হয়ে যাবে, তখন তাকে আমরা খুব বোকা বা অতি সরল মনে করি। নিরাশাবাদ কেন এত আকর্ষণীয়? এর পেছনের কারণটা সম্পূর্ণ ইভলিউশনারি সাইকোলজি। আমাদের মস্তিষ্কের অ্যামিগডালা অংশটা সবসময় বিপদের সংকেতকে খুব দ্রুত প্রসেস করে। সারভাইভ করার জন্য। একদম। প্রাচীনকালে যে মানুষটা বিপদের দিকে বেশি মনোযোগ দিত, তার বাঁচার চান্স বেশি ছিল। কেউ যদি ভাবে ঝোপের আড়ালে বাঘ আছে আর দৌড় দেয়, সে বেঁচে যাবে। আর যে আশাবাদী হয়ে ভাববে ওখানে কিছু নেই, সে মারা পড়বে। ঠিক তাই। তো কেউ যখন ইকোনমি নিয়ে নেগেটিভ কথা বলে, আমাদের সেই প্রাচীন বেঁচে থাকার প্রবৃত্তি সড়াগ হয়ে ওঠে। মনে হয় এই লোকটা আমাকে বাঁচাচ্ছে। কিন্তু হিস্ট্রি তো অন্য কথা বলে। হ্যাঁ, ইতিহাসে দেখা যায় সামগ্রিকভাবে আশাবাদীরাই দিন শেষে জয়ী হয়। আশাবাদ মানে এই নয় যে খারাপ সময় আসবে না। এর মানে হলো যত বাধাই আসুক, মানুষ তার উদ্ভাবন দিয়ে ঠিকই একটা ভালো সমাধান বের করে আনবে। দারুণ বলেছেন। নিরাশাবাদ হয়তো সাময়িকভাবে মানুষের মনোযোগ কাড়ে, কিন্তু দীর্ঘমেয়াদে আশাবাদী আমাদের আর্থিক স্বাধীনতা এনে দেয়। রাইট। তো আমাদের এই পুরো আলোচনা থেকে এটা খুব পরিষ্কার যে ফাইন্যান্সিয়াল সাকসেস কোনো ক্যালকুলেটরে বন্দী নয়। এটা পুরোপুরি আমাদের আচরণের আয়না। লেকসাইডের স্কুলের ঘটনায় আমরা দেখলাম ভাগ্যের বিশাল ভূমিকা। আবার লিভারমোরের ঘটনায় দেখলাম ওভার কনফিডেন্স কিভাবে সব ধ্বংস করে দেয়। একদম। ম্যান ইন দ্য কার প্যারাডক্স আমাদের দেখায় যে সম্পদ দেখিয়ে সম্মান মেলে না। আর সবচেয়ে বড় কথা, টাকার আসল কাজ হলো নিজের সময়ের ওপর কন্ট্রোল বা স্বাধীনতা অর্জন করা। আর এর জন্য মার্কেটের অস্থিরতাকে মেনে নিতে হবে। হ্যাঁ, সোর্সেসের এই মনস্তাত্ত্বিক অ্যানালিসিসগুলো আমাদের রোজকার জীবনের সিদ্ধান্তের সাথে খুব গভীরভাবে জড়িয়ে আছে। অন্ধভাবে শুধু ডেটার উপর নির্ভর না করে আমাদের নিজেদের মনের দুর্বলতাগুলোকে প্রশ্ন করা উচিত। টাকাকে গাণিতিক বোঝা না ভেবে মানুষের আবেগ নিয়ন্ত্রণের টুল হিসেবে ভাবলে সিদ্ধান্ত নেওয়া অনেক সহজ হয়ে যায়। আর এই আচরণের পরিবর্তনটাই সাধারণ মানুষকে এক্সপার্টদের চেয়ে বেশি সফল করে তোলে। শুরুতে যে ধারণা নিয়ে আমরা কথা বলছিলাম যে ফাইন্যান্স হলো এক্স-রে মেশিনের মতো নিখুঁত বিজ্ঞান, তা তো পুরোপুরি পাল্টে গেল। একদম উল্টে গেছে। বরং বলা যায় এই এক্স-রে মেশিনটা আসলে মানুষের মনস্তত্ত্বের আয়না, যেখানে শুধু নিখুঁত হাড়ের কাঠামো নয়, আমাদের ভয়, লোভ আর নিরাপত্তাহীনতার ছবি ফুটে ওঠে। তো যাওয়ার আগে আজকের এই গভীর বিশ্লেষণের ওপর ভিত্তি করে একটা প্রশ্ন থেকে যায় সবার জন্য। কি সেটা? যদি আমাদের প্রতিটি আর্থিক সিদ্ধান্ত অতীত অভিজ্ঞতা আর বিবর্তন দিয়ে এত গভীরভাবে প্রভাবিত হয়, তবে কি আমাদের চূড়ান্ত বিনিয়োগ কোনো ব্যাংক অ্যাকাউন্টে বা শেয়ার বাজারে নয়, বরং নিজেদের মনস্তাত্ত্বিক চিন্তাধারা আর আত্মমূল্যায়নকে নতুন করে সাজানোর মাঝেই লুকিয়ে আছে? হয়তো আসল সম্পদ জমানো শুরু হয় বাইরের পৃথিবীতে নয়, নিজের মনটাকে বদলানোর মাধ্যমেই।